হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমি সামি আল জাহিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো-জি-8-এ। বন্ধুরা, আজ আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের একাদশ অধ্যায় অর্থাৎ খনিজ সম্পদ জীবাশ্ম নিয়ে আলোচনা করব। আলোচনার শেষে আমরা জীবাশ্ম জ্বালানি সম্পর্কে জানতে পারব। এছাড়াও পেট্রোলিয়ামের ব্যবহার বলতে পারব। হাইড্রোকার্বনের ধরন ও হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করতে পারব। বন্ধুরা, পৃথিবীর বয়স প্রায় 4.5 বিলিয়ন বছর। এখন আমরা পৃথিবীকে যেভাবে দেখি, নিশ্চয়ই অনেক বছর আগে পৃথিবী এমন ছিল না। আজ থেকে প্রায় 500 মিলিয়ন বছর আগে পৃথিবী ঘন জঙ্গল, নিচু জলাভূমি, সাগর মহাসাগর দ্বারা পরিপূর্ণ ছিল। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে মৃত প্রাণী, উদ্ভিদ, শৈবাল, ছত্রাক ইত্যাদি নিচু এলাকাতে জমা হয়। তারপর এটির উপর পলির আস্তরণ পড়তে থাকে। এভাবে কোটি কোটি বছর ধরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষের উপর মাটি, শিলার আস্তরণ পড়ে হাজার হাজার ফুট উচ্চতা লাভ করে। উচ্চ চাপ, তাপমাত্রা, বিভিন্ন ধরনের ভৌত ও রাসায়নিক পরিবর্তনের ফলে কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের সৃষ্টি হয়। এদেরকেই জীবাশ্ম জ্বালানি বলে। কয়লার মূল উপাদান হচ্ছে কার্বন। পেট্রোলিয়ামের মূল উপাদান হচ্ছে কার্বন ও হাইড্রোজেন, যার দ্বারা সৃষ্ট যৌগকে হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বন হলো এক ধরনের জৈব যৌগ। হাইড্রোকার্বন থেকে বিভিন্ন ধরনের জৈব যৌগ তৈরি হয়। বন্ধুরা, আমরা এই অধ্যায়ে মূলত এসব নিয়েই আলোচনা করব। বন্ধুরা, এবারে চলো জীবাশ্ম কাকে বলে জেনে নেওয়া যাক। বহু প্রাচীনকালের উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে। বন্ধুরা, জীবাশ্ম জ্বালানি কি তা জেনে নেওয়া যাক। শত শত মিলিয়ন বছর আগের প্রাণী এবং উদ্ভিদ দেহের ধ্বংসাবশেষ জীবাশ্মের রূপে পাওয়া গেছে। কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম যেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে জীবাশ্ম রূপে মাটির নিচ থেকে পাওয়া যায়। তাই কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলে। বন্ধুরা, এবারে চলো জীবাশ্ম জ্বালানি তৈরির প্রক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, শত শত মিলিয়ন বছর আগে এ পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময় ছিল যখন এ পৃথিবী জুড়ে ছিল ঘন বন জঙ্গল, নিচু জলাভূমি আর সমুদ্র, যেখানে ছিল জলজ উদ্ভিদ, ফাইটোপ্লাঙ্কটন, যা ছিল পানিতে বসবাসকারী এক ধরনের শৈবাল, জুওপ্লাঙ্কটন বা পানিতে বসবাসকারী এক ধরনের ছোট প্রাণী। বিভিন্ন সময়ে বড় বড় প্রাকৃতিক বিপর্যয়ে এই ধরনের উদ্ভিদ, প্রাণী মাটি চাপা পড়ে যায়। সময়ের বিবর্তনে তার উপরে আরও মাটি পড়ে। ধীরে ধীরে এগুলো মাটির গভীর থেকে গভীরে চলে যেতে থাকে। ফলে এর উপর চাপ ও তাপমাত্রা বাড়তে থাকে। বায়ুর অনুপস্থিতিতে এগুলোর ক্ষয় ও রাসায়নিক পরিবর্তন ঘটতে থাকে। শত শত মিলিয়ন বছর ধরে তাপ, চাপ আর রাসায়নিক পরিবর্তনের কারণে বড় বড় উদ্ভিদ ও প্রাণী থেকে শুরু করে ক্ষুদ্রতম উদ্ভিদ ও প্রাণী পর্যন্ত সকল ধরনের উদ্ভিদ ও প্রাণী থেকে জীবাশ্ম জ্বালানির সৃষ্টি হয়েছে। বন্ধুরা, বড় বড় উদ্ভিদ থেকে কয়লা আর ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন থেকে ও মৃত প্রাণীর দেহাবশেষ থেকে পেট্রোলিয়ামের সৃষ্টি হয়েছে। এ পরিবর্তন অব্যাহত থাকায় পেট্রোলিয়াম আরও পরিবর্তিত হয়ে প্রাকৃতিক গ্যাস সৃষ্টি হয়। তাই কোথাও কোথাও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস একসাথেই থাকে। যেমন বাংলাদেশের হরিপুর গ্যাস ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের সাথে পেট্রোলিয়ামও পাওয়া গেছে। এই জীবাশ্ম জ্বালানির মূল উৎস হল জীবদেহ। তাই এ সকল জ্বালানির মূল উপাদান কার্বন ও কার্বনের যৌগ। বন্ধুরা, এবারে চলো প্রাকৃতিক গ্যাস সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল মিথেন, যা 80 ভাগ। এছাড়া
প্রাকৃতিক গ্যাসে থাকে ইথেন শতকরা 7 ভাগ, প্রোপেন শতকরা 6 ভাগ, বিউটেন ও আইসোবিউটেন শতকরা 4 ভাগ এবং পেন্টেন শতকরা 3 ভাগ। কিন্তু বাংলাদেশে এ পর্যন্ত যে প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে তাতে মিথেন থাকে 99.99 ভাগ। বন্ধুরা, পেট্রোলিয়ামের উপাদানসমূহ ও তাদের পৃথকীকরণ পদ্ধতি সম্পর্কে এবার আমরা জেনে নেব। পেট্রোলিয়াম সাধারণত 5000 ফুট বা তার চেয়েও গভীর শিলা স্তরের মধ্যে পাওয়া যায়। পেট্রোলিয়ামের সাথে অনেক সময় প্রাকৃতিক গ্যাস থাকে যা পেট্রোলিয়ামের উপরিভাগে চাপ প্রয়োগ করে। কূপ খনন করা হলে এই প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়ামকে ভূপৃষ্ঠের উপরিভাগে উঠে আসতে সাহায্য করে। যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় তাকে অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম বলে। এই অপরিশোধিত তেল অস্বচ্ছ, কখনো কখনো সালফারের কিছু যৌগ থাকার কারণে দুর্গন্ধযুক্ত হয়। এই পেট্রোলিয়াম মূলত বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ এবং সরাসরি ব্যবহার উপযোগী নয়। এই অপরিশোধিত তেল আংশিক পাতন পদ্ধতিতে স্ফুটনাঙ্কের ওপর ভিত্তি করে পৃথক করা হয়। বন্ধুরা, এবারে চলো আংশিক পাতন পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক। আংশিক পাতনও হলো এক ধরনের পাতন। এখানে বাষ্পকে ঠান্ডা করার জন্য লম্বা কলাম থাকে। কলাম আবার বিভিন্ন অংশে বিভক্ত থাকে। নিচের অংশটির তাপমাত্রা সবচেয়ে বেশি। যে অংশ যত উপরে তার তাপমাত্রা তত কম। ফলে যদি একাধিক তরলের মিশ্রণকে তাপ দিয়ে বাষ্পীভূত করে আংশিক পাতন কলামের নিচের অংশে প্রবেশ করানো হয়, তখন বাষ্পের ধর্ম অনুযায়ী তা কলামের উপরের দিকে উঠে থাকবে। বন্ধুরা, যেহেতু উপরের অংশগুলোর তাপমাত্রা কম থাকে, তাই তরলের মিশ্রণের প্রত্যেকটি উপাদান তাদের স্ফুটনাঙ্ক অনুযায়ী আংশিক পাতন কলামের বিভিন্ন অংশে পৃথক হয়। পেট্রোলিয়াম বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ, এদের স্ফুটনাঙ্ক বিভিন্ন। বন্ধুরা, আগেই বলা হয়েছে অপরিশোধিত তেল ব্যবহারের উপযুক্ত নয়, কিন্তু একে যদি আংশিক পাতনের সাহায্যে পৃথক করা হয় তবে এ অপরিশোধিত তেল থেকে পেট্রোল, গ্যাস, পেট্রোলিয়াম, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, প্যারাফিন মোম এবং পিচ প্রভৃতি অংশে বিভক্ত হয়ে যায়, যা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। বন্ধুরা, আংশিক পাতন কলাম থেকে প্রাপ্ত বিভিন্ন অংশের নাম, বিভিন্ন অংশের স্ফুটনাঙ্ক, বিভিন্ন অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের কার্বন সংখ্যা এবং তাদের ব্যবহার সম্পর্কে এবারে চলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। বন্ধুরা, আমরা প্রথমেই জানব পেট্রোলিয়াম গ্যাস সম্পর্কে। এই অংশের স্ফুটনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত। বন্ধুরা, পেট্রোলিয়ামে শতকরা 2 ভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে। এই গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করে সিলিন্ডারে ভর্তি করা হয় এবং এলপিজি অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস নামে রান্নার কাজে ও অন্যান্য কাজে তাপ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। বন্ধুরা, এবারে চলো পেট্রোল বা গ্যাসোলিন সম্পর্কে জেনে নেওয়া যাক। এই অংশের স্ফুটনাঙ্ক হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা 5 থেকে 10 পর্যন্ত। পেট্রোলিয়ামে শতকরা 5 ভাগ পেট্রোল থাকে। একে গ্যাসোলিনও বলা হয়। যানবাহনের ইঞ্জিনে জ্বালানি হিসেবে গ্যাসোলিন ব্যবহার করা হয়। বন্ধুরা, এবারে চলো ন্যাপথা সম্পর্কে জেনে নেওয়া যাক। এই অংশের স্ফুটনাঙ্ক হচ্ছে 71 ডিগ্রি সেলসিয়াস থেকে 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা 7 থেকে 14 পর্যন্ত। বন্ধুরা, পেট্রোলিয়ামে শতকরা 10 ভাগ ন্যাপথা থাকে। জ্বালানি ও পেট্রোকেমিক্যাল শিল্পে বিভিন্ন রাসায়নিক পদার্থ ও অন্যান্য অনেক ব্যবহার্য দ্রব্য তৈরি করা হয় এর মাধ্যমে। বন্ধুরা, এবারে চলো কেরোসিন সম্পর্কে জেনে নেওয়া যাক। এই অংশের স্ফুটনাঙ্ক হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস থেকে 170 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই অংশে যে সকল হাইড্রোকার্বন থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা 11 থেকে 16 পর্যন্ত।
পেট্রোলিয়ামে শতকরা 13 ভাগ কেরোসিন থাকে। পেট্রোলিয়ামের এই অংশকে জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। বন্ধুরা, এই পর্যায়ে আমরা জানব ডিজেল সম্পর্কে। এই অংশের স্ফুটনাঙ্ক হচ্ছে 171 ডিগ্রি সেলসিয়াস থেকে 270 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা 17 থেকে 20 পর্যন্ত। যানবাহনের জ্বালানি, পিচ্ছিলকারক পদার্থ এবং দ্রাবক হিসেবে এদেরকে ব্যবহার করা হয়। বন্ধুরা, এই পর্যায়ে আমরা জানব প্যারাফিন মোম সম্পর্কে। এই অংশের স্ফুটনাঙ্ক হচ্ছে 271 ডিগ্রি সেলসিয়াস থেকে 340 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা 20 থেকে 30 পর্যন্ত। প্যারাফিন মোম টয়লেট্রিজ এবং ভ্যাসলিন তৈরিতে ব্যবহৃত হয়। বন্ধুরা, এবারে চলো পিচ সম্পর্কে জেনে নেওয়া যাক। এই অংশের স্ফুটনাঙ্ক হচ্ছে 340 থেকেও বেশি। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা 30-এর বেশি। পিচ মূলত রাস্তা তৈরিতে কাজে লাগে। বন্ধুরা, এবারে চলো আমরা হাইড্রোকার্বন সম্পর্কে জেনে নেই। হাইড্রোকার্বন হলো শুধু কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ, যেমন মিথেন অর্থাৎ CH4, যেমন ইথিন C2H4, সাইক্লোহেক্সেন C6H12, বেনজিন C6H6 ইত্যাদি। বন্ধুরা, যৌগগুলোতে কার্বন আর হাইড্রোজেন ছাড়া আর কোনো মৌল নেই। বন্ধুরা, হাইড্রোকার্বন মূলত দুই প্রকার, এক অ্যালিফেটিক হাইড্রোকার্বন ও দুই অ্যারোমেটিক হাইড্রোকার্বন। বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসগুলোতে হাইড্রোকার্বন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাস এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই গো G8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করলাম, চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক। বহু প্রাচীনকালে উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে। কয়লা প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় তাকে অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম বলে।